আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26-27 স্টুডেন্টরা দেখো, আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের পর্যায় সারণীর লেকচার 2 করব, ঠিক আছে? তো ভাইয়া তোমাদের ক্লাসগুলো হচ্ছে এখন থেকে রেগুলার চলবে, রেগুলারই চলতো, ঠিক আছে ভাইয়া? হচ্ছে খুব বেশি আর কি প্যারার মধ্যে ছিলাম তোমাদের ম্যানেজমেন্ট নিয়ে, বাট ঝামেলা নাই। আজকে হচ্ছে আমরা তোমাদের লেকচার 2 শুরু করছি এবং যে রুটিন দিছি ইনশাআল্লাহ এই রুটিনের অনুযায়ী ক্লাস পাবা। ওকে, সো দেখো আমরা হচ্ছে চ্যাপ্টারটা শুরু করি। গত লেকচারে হচ্ছে আমরা একদম পর্যায় সারণীতে ওই যে হিলিয়াম হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম কেন এগুলা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। তাইলে পর্যায়বৃত্ত ধর্মটা কি ভাইয়া? দেখো, মৌলের গ্রুপ এবং পর্যায় পরিবর্তনের ফলে যেসব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে? যেসব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় সেগুলোকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে। যেমন কি কি আছে দেখবা, তুমি হচ্ছে পারমাণবিক আকার দেখছো, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আয়নীকরণ শক্তি কমে বাড়ে, এরকম অনেক জিনিস আছে না? তো এই যে পর্যায়ের গ্রুপ চেঞ্জের ফলে পর্যায়বৃত্ত ভাবে দেখো পর্যায়ক্রমে মৌলের কি হইতেছে, মৌলের ধর্ম পরিবর্তন হইতেছে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এবং এখানে কে কে আছে? দাতব ধর্ম, অদাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ। সো এই যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এগুলার নিয়েই মূলত আমরা আলোচনা করবো। সো বেসিক্যালি কি ভাইয়া, যে পর্যায় সারণী যে আমাদের আছে, ভালো করে দেখো, এই যে পর্যায় সারণী আছে, এই পর্যায় সারণীর, ঠিক আছে, পর্যায়ের পরিবর্তন বা গ্রুপের পরিবর্তন, মনে করে এই গ্রুপ থেকে এই গ্রুপ, এই গ্রুপ থেকে এই গ্রুপ, মানে এইভাবে পর্যায়ক্রমে যদি তুমি গ্রুপের পরিবর্তন করো, ঠিক আছে, তাহলে দেখবা, বা একই পর্যায়ের বাম থেকে যদি ডানে যাও, তাহলে দেখবা এখানে হচ্ছে মৌলের মানে ধর্মের পরিবর্তন হইতেছে। এটার দাতব ধর্ম বেশি, এটার আরেকটু কম, এটা আরেকটু কম, এইদিকে গেলে এটার অধাতব ধর্ম বেশি, এরকম পরিবর্তন হবে। উপর থেকে যদি নিচে নামো, দাতব ধর্মের একটা চেঞ্জ আছে। সো এই যে ব্যাপারগুলা, তো এটা কিসের জন্য হইতেছে? পর্যায় আর গ্রুপ পরিবর্তনের জন্য হইতেছে। এজন্য এটাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? তো আমরা সংজ্ঞাটা বুঝছো যে মৌলসমূহের গ্রুপ এবং পর্যায় পরিবর্তনের ফলে যেসব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় সেগুলোকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে, ঠিক আছে? তো এই যে পর্যায়বৃত্ত ধর্মগুলা, এই যে পর্যায়বৃত্ত ধর্ম, এটা কেন জানা প্রয়োজন? এটা তো একটা ব্যাপার। এই পর্যায়বৃত্ত ধর্ম আমাদের জানা প্রয়োজন কেন? বলো, পর্যায়বৃত্ত ধর্ম আমরা কেন জানবো? বিকজ আমরা একটা মৌলের বৈশিষ্ট্য কি এটা মুখস্থ রাখতে পারবো না। যদি আমরা এটা করতে পারি, লাইক মনে করো এই যে তোমার পর্যায়বৃত্ত ধর্ম জানলে আমরা কি করতে পারি, একটা মৌলের সাথে লাইক এই পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে কার দাতব ধর্ম বেশি বা কার আয়নীকরণ শক্তি বেশি, এগুলো তুলনা করতে পারবো। বিকজ আমরা জানি এই যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মনে করো দাতব ধর্ম হ্রাস পায় বা অদাতব ধর্ম বৃদ্ধি পায়, কোথার এই যে ব্যাপারগুলো আছে। সো এইগুলো যখন আমরা জানবো তখন একটার সাথে আরেকটা তুলনা করতে পারবো। এবং তখন হচ্ছে মনে করো সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে তুলনা করো, এই দুইটার মধ্যে কার দাতব ধর্ম বেশি তুমি বলতে পারবা, কার আয়নীকরণ শক্তি বেশি বলতে পারবা। সো এই যে ব্যাপারগুলো, এগুলা তুমি জাস্ট এই পর্যায়বৃত্ত ধর্ম যদি জানো তাহলে হচ্ছে এইগুলা বিশ্লেষণ করতে পারবে। এই জন্যই আমাদের পর্যায়বৃত্ত ধর্ম জানা প্রয়োজন, ঠিক আছে? তো কয়েকটা পর্যায়বৃত্ত ধর্ম দেখি আমরা কি কি আছে ভাইয়া। ফার্স্টেই হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এটা জানলে বাকিগুলা তুমি এমনিই পারবা, ঠিক আছে? এই পারমাণবিক আকার বা ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের জানার প্রয়োজন। ফার্স্টে এইটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তারপরে দাতব অধাতব ধর্ম আছে, জারণ, বীজারণ ক্ষমতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তো এই দুইটা তোমাদের বইয়ে নাই, বাট আমরা রাখছি আর কি যাতে তোমরা ধারণা রাখো। এই দুইটা বইয়ে নাই, তো বইয়ে আছে এইগুলা: পারমাণবিক আকার, দাতব ধর্ম, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এইগুলো আছে। সো ফার্স্টে আমরা এই যে পারমাণবিক আকার আছে এটা সম্পর্কে জানবো। তো পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, এখানে কি বলছে দেখো, কোন পর্যায়ের যতই বাম থেকে ডানে যাওয়া যায় ততই পরমাণুর আকার বা ব্যাসার্ধ কমে, ঠিক আছে? কেন কমে এটা দেখবো। এবং কোন গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ বাড়ে, ঠিক আছে? ওকে, সো এইটা আসলে আমাদেরকে একটু বিশ্লেষণ করে দেখা উচিত যে কেন বাড়ে বা কেন কমে। তো মনে করো লিথিয়াম, তুমি জানো এই যে এইখানে পর্যায় সারণী যদি আমি রাখি, ঠিক আছে, পর্যায় সারণী যদি রাখি তাহলে তুমি এখানে দেখতেছো এই যে মনে করো লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে যদি আমরা 3 করি, ঠিক আছে, তাহলে কি হইতেছে, লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর বামে আছে, বেরিলিয়াম ডানে আছে। সো আমরা বলছি পর্যায় সারণীর, ঠিক আছে, এই যে আমি তোমাকে দেই, আমরা বলছি পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, ঠিক আছে, সো এটা পর্যায় সারণীর বাম, এটা হচ্ছে ডান।
সো আমরা কি বলছি, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, ঠিক আছে, বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে। আবার যদি এটা হয় উপর থেকে নিচে নামো, ঠিক আছে, তাইলে কি হয়, উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে, ঠিক আছে, মানে আকার বৃদ্ধি পায়। সো এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। তো উপর থেকে নিচে গেলে কি হয় ভাইয়া, আকার বৃদ্ধি পায় বা ব্যাসার্ধ বাড়ে। এই জিনিসটা কেন হয় এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখো, আমরা দেখছি পর্যায় সারণীতে একটু আগে দেখছি লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে, লিথিয়াম এই জায়গায় আছে, বেরিলিয়াম এই জায়গায় আছে। মানে লিথিয়াম হচ্ছে 2 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে, বেরিলিয়াম 2 নম্বর গ্রুপে। দ্যাট মিনস লিথিয়াম আছে বামে, বেরিলিয়াম আছে ডানে। তাহলে এই দুইটার মধ্যে লিথিয়াম থেকে বেরিলিয়ামের আকার কেন ছোট হয় বা কেন কম হয়, এটা হচ্ছে আমরা এটা দেখা ট্রাই করি। সো ফার্স্ট অফ অল আমরা যদি লিথিয়ামের স্ট্রাকচারটা আঁকি, তো দেখো লিথিয়াম, এটা মনে করি লিথিয়ামের নিউক্লিয়াস, তো এটা হচ্ছে তার প্রথম শক্তি স্তর, ঠিক আছে। তো আমরা লিথিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, তার টোটাল ইলেকট্রন হচ্ছে 3টা। এটা হচ্ছে ভাই লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তর, কি দ্বিতীয় শক্তি স্তর। এবার কত হচ্ছে দেখো, লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 1টা, কারণ তার টোটাল ইলেকট্রন 3টা, প্রথম শক্তি স্তরে আমরা 2টা দিয়ে দিছি। তো আমরা তো এটা জানি ভালো করে যে এটা আমি লিথিয়ামে রাখতেছি, ভিতরে আর লিথিয়াম লিখতেছি না, আমি এইখানে লিথিয়াম লিখলাম, ঠিক আছে, এইখানে হচ্ছে লিথিয়াম লিখলাম। ওকে, লিথিয়াম লিখে কি হয়েছে? ওকে, তার মানে আমরা এটা জানি যে একটা মৌলের নিউক্লিয়াসে যতগুলা প্রোটন থাকে আর বাইরে ততগুলা ইলেকট্রন থাকে, মানে ইলেকট্রন আর প্রোটন সেম হয়, ঠিক আছে, যতটা ইলেকট্রন ততটা প্রোটন। দ্যাট মিনস এখানে প্রোটনও 3টা আছে, কথার কথা, প্রোটন কটা আছে? 3টা আছে। সেখানে 3টা প্রোটন আছে আমাদের, ভালো করে বুঝো। আর এই যে ইলেকট্রনগুলো নেগেটিভ থাকে। আমি একদম সুন্দর করে আঁকা ট্রাই করি যে তোমাকে ডিরেক্ট বুঝাই, ইলেকট্রনগুলো কিন্তু নেগেটিভ, জানো তোমরা, ঋণাত্মক, আর প্রোটন হচ্ছে ধনাত্মক। তাইলে এইটার প্রোটনের সাথে, ঠিক আছে, এই যে শেষ শক্তি স্তরের যেটা আছে এটার ব্যাসার্ধ মানে কি, এটার কেন্দ্র থেকে এই যে এটার শেষ শক্তি স্তরের যে দূরত্ব যেটা, এটা হচ্ছে ব্যাসার্ধ এবং এইটা হচ্ছে তার আকার, ঠিক আছে, বুঝতেছো? তো এই কেন্দ্রের প্রোটনের সাথে এই ইলেকট্রনের কি হবে? আকর্ষণ হবে। কেন আকর্ষণ হবে? কজ এটা পজিটিভ, এটা নেগেটিভ, আকর্ষণ হবে না? অবশ্যই হবে। এখন এইটা হচ্ছে লিথিয়াম, সো এখানে একটা আকর্ষণ আছে, তুমি বুঝতেছো। তো আমি যদি লিথিয়ামের পরে কি আছে? বেরিলিয়াম আছে। সো আমি যদি বেরিলিয়াম আঁকতে চাই, ভালো করে বুঝো, বেরিলিয়াম যদি আঁকতে চাই তাহলে কিরকম হবে বেরিলিয়ামের ব্যাপারটা? বেরিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 4 বা প্রোটন সংখ্যা 4, তাহলে এর এইখানে প্রোটন হয়ে যাবে 4টা, এর প্রোটন কয়টা হয়ে যাবে? 4টা হয়ে যাবে, হয়েছে 4টা, ঠিক আছে। এরপরে প্রথম শক্তি স্তরে 2টা, ইলেকট্রন হয়ে যাবে 4টা, এই যে ইলেকট্রন 4টা হয়ে গেল, দ্যাট মিনস আরেকটা ইলেকট্রন যুক্ত হইলে শেষ শক্তি স্তরে। তো এখন আমাকে বলো, এইবার দেখো এটা শেষ শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, ঠিক আছে, সেমভাবে তার প্রোটনও বাড়ছে, তাহলে এই প্রোটনের সাথে এই ইলেকট্রনের আকর্ষণ আছে না? আকর্ষণ আছে। সো এইখানে দেখো বাইরের একটা ইলেকট্রনের সাথে এখান থেকে একটা প্রোটন হচ্ছে কি করবে? আকর্ষণ করবে। সো এইটার জন্য এই যে প্রোটনটা এই ইলেকট্রনটাকে বা এই কক্ষপথটাকে তার দিকে যতটা টানবে, এখানে আরো বেশি টানবে না, কজ এই যে ইলেকট্রন আর এই প্রোটন, দেখো ইলেকট্রন এখন বাইরের শক্তি স্তরে 2টা, মানে এই কেন্দ্র থেকে এই যে শক্তি স্তরের দূরত্ব যতটুকু, এখানে কেন্দ্র থেকে এই শক্তি স্তরের দূরত্ব সেম হওয়ার কথা, সেম। তো এখন এইটাতে দেখো এই বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন থাকলে যে আকর্ষণ বলটা ক্রিয়েট হবে, 2টা ইলেকট্রন থাকলে আকর্ষণ বলটা বেশি হবে না? অবশ্যই বেশি হবে। সো এই যে আমরা দেখতেছি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর কি হইতেছে, মানে নতুন কোনো শক্তি স্তর আসতেছে না, মানে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হইতেছে না, বাট তার শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন বাড়তেছে, যত বাম থেকে ডানে যাবে একটা করে ইলেকট্রন বাড়বে। তো ইলেকট্রন যদি বাড়ে, ভালো করে বুঝো, এটা কিন্তু বেরিলিয়াম আঁকছি আমরা, ওকে, সো এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম, আমি আরেকটা দিয়ে দেখাই। তো ইলেকট্রন যদি বাড়ে তাহলে কি হবে? এই যে নিউক্লিয়াসের প্রতি বা কেন্দ্রের প্রতি, ঠিক আছে, কেন্দ্রের প্রতি ওই ইলেকট্রনগুলোর আকর্ষণ বৃদ্ধি পাবে। আকর্ষণ বৃদ্ধি হইলে কি হবে? এই যে এটা হচ্ছে আকারটা ছোট হয়ে যাবে, আকর্ষণ হবে মানে কি, এটা ছোট করে ফেলবে, ব্যাপারটা বুঝতেছো? ওকে, তো আমি বেরিলিয়াম পরে কি আছে? বুরন আছে। তো বুরন হচ্ছে 5, আমরা জানি, তাহলে বুরনটা আমরা একটু আঁকার ট্রাই করি। সো এটা আলটিমেটলি কি হবে আমি তোমাকে বলি, আলটিমেটলি এই যে এটা আছে না, এগুলো হচ্ছে একটু ছোট হয়ে যাবে, লাইক আকর্ষণ করবে, দেখবেন ছোট হয়ে যাবে। আচ্ছা হয় না, এটা আমি একটু করে ট্রাই করি, দেখো, সরি।
একটু আকারটা ছোট হয়ে যাবে আর কি। ওকে, একটু ছোটই করলাম, আকারটা ছোট হয়ে যাবে। লাইক কেমনে ছোট হবে, যখন হচ্ছে এটার সাথে এগুলোর সাথে এগুলোর আকর্ষণ বৃদ্ধি পাবে। আকর্ষণ বৃদ্ধি পেলে কি হবে, মানে কেন্দ্রের প্রতি ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পাইতেছে, দ্যাট মিনস এটা কি হবে, আস্তে আস্তে নিজের দিকে টানবে। মানে এইভাবে তার আকারটা, কক্ষপথের ব্যাসার্ধটা ছোট হয়ে যাবে। সেখানে ভিজুয়ালাইজ করে দেখে দেবেন, ছোট মানে আর কি বেশি ছোট না, একটু ছোট হবে, এটা থেকে ছোট হবে আর কি। আমি আমার স্বাভাবিকভাবেই রাখলাম, তোমরা জাস্ট বুঝো যে ছোট হয়েছে, ঠিক আছে। আমি এটার আকার এইভাবে ছোট করে দিয়ে দিলাম, যাই হোক এই যে একটু ছোট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা হবে বুরন। সো আমি বুরনটা আকার ট্রাই করি। সো এটা কি কপি করে নিয়ে আসি, যাই হোক। তো বুরন হইলে কি হবে ভাই, আমরা জানি বুরনের পারমাণবিক সংখ্যা 5, তাহলে এর প্রোটন সংখ্যা থাকবে 5টা। এর প্রোটন সংখ্যা কয়টা থাকবে, 5টা। ইলেকট্রন সংখ্যা থাকবে 5টা, তাহলে এই হলো 4টা, আর আরেকটা ইলেকট্রন মনে করো এইদিকে দিলাম, তাহলে 5টা ইলেকট্রন হইল। তো এইবারে দেখো, তুমি পর্যায় সারণীটা ভালো করে লক্ষ্য করো, আমি আবার তোমাকে দেখাই, দরকার হয় আবার দেখাই। দেখো এখানে তুমি দেখতেছো লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, ঠিক আছে। তো দেখো লিথিয়াম হচ্ছে সর্ববামে, এই যে 2 নাম্বার পর্যায়ে সবচেয়ে বামে লিথিয়াম আছে, এবং এখানে দেখো লিথিয়ামের পরে বেরিলিয়ামের পরে বুরন। দ্যাট মিনস আমরা বাম থেকে ডানে যাইতেছি, না, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, পরে হচ্ছে বুরন। সো আমরা এই দিকটা হচ্ছে বাম, এই দিকটা হচ্ছে ডান। আমরা জানি বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, ঠিক আছে। পরমাণুর আকার হ্রাস পায়, কেন হ্রাস পায় অলরেডি কিছু ইঙ্গিত পেয়ে গেছি। তারপরেও দেখো যে এখন আবার দেখো, এই যে বেরিলিয়ামে ছিল কিরকম, শেষ শক্তি স্তরের ইলেকট্রন 2টা, ঠিক আছে। বাট তুমি তো এইটা জানো যে 2 নাম্বার শক্তি স্তর মানে কি, কেন্দ্র থেকে এই 2 নাম্বার শক্তি স্তরটা সবসময় সেম দূরত্বে থাকার কথা। মানে এখানে দূরত্বটা সেম, কেন্দ্র থেকে এই যে এই ব্যাসার্ধটা, মানে দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত যে ব্যাসার্ধটা, এটা তো সেম। বাট সব সময় বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ সেম থাকতেছে, মানে কক্ষপথ পর্যন্ত, কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে কক্ষপথ পর্যন্ত দূরত্বটা সেম থাকতেছে। বাট সব সময় নতুন করে একটা ইলেকট্রন যুক্ত হইতেছে, দেখো এটাতে শেষ শক্তি স্তরে ছিল 2টা ইলেকট্রন, এটাতে এই শেষ শক্তি স্তরে আসছে কয়টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন। এটাও দ্বিতীয় শক্তি স্তর ছিল, দ্যাট মিনস কেন্দ্র থেকে এই দ্বিতীয় শক্তি স্তরের দূরত্ব সবসময় সেম। এখানেও দ্বিতীয় শক্তি স্তর ছিল, দূরত্ব সেম ছিল। বাট নতুন ইলেকট্রন যুক্ত হওয়ায় এই কেন্দ্রের সাথে এই ইলেকট্রনগুলার আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। মানে আকর্ষণ বৃদ্ধি পাইলে কি করবে, তারা নিজের দিকে আকর্ষিত হবে এবং আকারটাকে ছোট করে ফেলবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এইভাবেই একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়, তাইলে হচ্ছে আকার হ্রাস পায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে কেন হ্রাস পায়। তুমি এইভাবে বলবা যে সংজ্ঞা যদি লিখতে চাও, যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর শক্তি স্তরের কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, কিন্তু প্রতিবারই নতুন করে ইলেকট্রন শেষ শক্তি স্তরে যুক্ত হয়। এজন্য নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনগুলোর আকর্ষণ বৃদ্ধি পায়, এবং আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে পরমাণুর আকারটা ছোট হয়ে যায়, ঠিক আছে। তো এটার আকার কিন্তু ছোট হবে, বুঝছো? ওকে, ছোট হয়ে যাবে। তবে ব্যাপারটা বুঝতে পারছো আই থিঙ্ক, যে বাম থেকে ডানে গেলে কেন আকার হ্রাস পায়। এবার যদি তোমাকে আমি বলি যে ভাইয়া সোডিয়াম, ম্যাগনেসিয়াম, না এইগুলো না, মনে করো বললাম অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, সালফার, ঠিক আছে। এগুলার আকারের তুলনা করো, মানে কোনটার আকার থেকে কোনটার আকার বড় বা আকারের ক্রম মনে করো বললাম, এগুলার আকারের ক্রম। কোয়েশ্চেন হচ্ছে এগুলার আকারের ক্রমটা কি হবে, এগুলার আকারের ক্রম কি হবে এটা। তো আকারের ক্রমটা মানে কি বলো, আকারের ক্রম মানে ওই যে পারমাণবিক ব্যাসার্ধ, এইটাই। সো তুমি দেখবা যে কোনটার আকার বড়, কোনটার আকার ছোট। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা এখানে দেখতেছি, তুমি এটা পর্যায় সারণীতে যদি না জানো কোনটার অবস্থান কত, তুমি দরকার হয় এগুলা ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে অবস্থান বের করবা। তুমি ইলেকট্রন বিন্যাস করলেও জানো যে অ্যালুমিনিয়ামটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ের 13 নাম্বার গ্রুপে থাকবে, ঠিক আছে। 3 নাম্বার পর্যায়ে 13 নাম্বার গ্রুপে থাকবে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপে। তুমি তো পর্যায়ে হচ্ছে মানে গ্রুপ বের করা জানো, এগুলো আগের ক্লাসে শিখেছি। এটা 13 নাম্বার গ্রুপে, এটাকে পাবা 14 নাম্বার গ্রুপে, এটাকে পাবা 15 নাম্বার গ্রুপে, এটাকে পাবা 16 নাম্বার গ্রুপে, ঠিক আছে। তো তুমি এখানে দেখেই বুঝতে পারতেছো, যেহেতু গ্রুপ এই দিক থেকে এই দিকে যাইতেছে 13, 14, 15, 16, দ্যাট মিনস এটাও বুঝতেছো যে এগুলো আছে বামে এবং এইগুলো আছে ডানে আছে না, অবভিয়াসলি ডানে আছে। তাহলে আকারের ক্রম যদি করো কিভাবে হবে, আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় এটাও জানি, ঠিক আছে।
তাহলে পরমাণুর আকার যদি হ্রাস পায় বাম থেকে ডানে গেলে, দ্যাট মিনস বামে যেইটা আছে ওইটার আকার বেশি, ওইটার আকার বড়। অ্যালুমিনিয়াম সবচেয়ে বড় হবে, এরপরে হবে সিলিকন, এরপরে ফসফরাস, এরপরে সালফার। দ্যাট মিনস এখানে সবার সবচেয়ে বড় আকার অ্যালুমিনিয়ামের এবং সবচেয়ে ছোট আকার সালফারের। ঠিক আছে, এটাই হচ্ছে তার ক্রম, আকারের ক্রম। ব্যাপারটা বুঝতে পারছো? এবার যদি তোমাকে বলি যে ভাইয়া তুমি এইগুলোর মধ্যে করো, কার্বন, বুরন, বেরিলিয়াম, লিথিয়াম, এই তিনটা বললাম, কথার কথা এই তিনটা বললাম। তো এই তিনটার মধ্যে তুমি কেমনে করবা? ফার্স্ট অফ অল এইগুলাকে জায়গায় জায়গায় বসাইবা। তুমি এই লিথিয়ামের মনে করো জানো না, একদমই জানো না, বাট এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমাকে আসলে পর্যায় সারণীটা এরকম আকারের ক্ষেত্রে পর্যায় সারণীটা তোমার চোখের সামনে বাসতে হবে। তোমাকে দেখতে হবে যে লিথিয়াম এই জায়গায় আছে, বেরিলিয়াম এই জায়গায়, বুরন এই জায়গায়, কার্বন এই জায়গায়, এগুলা দেখতে হবে। ঠিক আছে, বুঝছো? তো এখানে আমি কার্বন, বুরন আর লিথিয়াম দিছি। তাইলে লিথিয়াম হচ্ছে 2 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে। ঠিক আছে, এটা হচ্ছে তুমি ইলেকট্রন বিন্যাস করেও করতে পারবা, নাইলে হচ্ছে পর্যায় সারণী এমনি এগুলো দেখলেই বোঝা যায় ভাই। ঠিক আছে, মুখস্থ হয়ে যায়, বাট অ্যাটলিস্ট এটা ধারণা করে যে কোনটা কোনটা ডানে আছে বা বামে আছে। ঠিক আছে, ওকে। তাইলে দেখো লিথিয়াম হচ্ছে আমরা জানি 2 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে। তারপরে বুরন হচ্ছে 2 নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপে? বুরন, বুরন হচ্ছে 13 নাম্বার গ্রুপে। বুরন কেমনে? যে বুরনে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p1 এইটা হয়। তাহলে বুরনের গ্রুপ নাম্বার কেমন হয় দেখো, পর্যায় 2, কারণ তার শেষ শক্তি স্তর 2। তো এখানে গ্রুপ কত? এসআরপি যেহেতু আছে, এসআরপি এর যত ইলেকট্রন আছে তার যোগ করে আরো 10 যোগ করলে যা পাও ওইটা হচ্ছে গ্রুপ নাম্বার। ঠিক আছে, ওইটাই হচ্ছে গ্রুপ নাম্বার, বুঝছি? ওকে, ওইটা হচ্ছে গ্রুপ নাম্বার। তাহলে গ্রুপ হচ্ছে 13। 13 মানে কি? লাইক মনে করো এই যে এই জায়গাটাতে আছে তোমার হচ্ছে বুরন। এরপরে কার্বন হচ্ছে 12 নাম্বার গ্রুপে, সরি 12 না 14 নাম্বার গ্রুপে। কার্বন হচ্ছে 14 নম্বর গ্রুপে, মানে বুরনের পরে। তো তুমি দেখেই বুঝতেছো যে লিথিয়াম সবচেয়ে বামে আছে। এই যে এই দিকটা হচ্ছে বাম, এই দিকটা হচ্ছে ডান। তো আমরা দেখতেছি লিথিয়াম সবচেয়ে বামে আছে, এরপরে বুরন, এরপরে কার্বন। ঠিক আছে, কার্বন সবচেয়ে ডানে আছে। তাহলে কোনটা রাখা সবচেয়ে বড়, কোনটা রাখা সবচেয়ে ছোট? ভাইয়া লিথিয়ামের রাখা সবচেয়ে বড়। কেন? লিথিয়াম সবচেয়ে বামে আছে, একই পর্যায়ে আছে। মনে রাখবে একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাও, ঠিক আছে, তাইলে আকার কমে। লিথিয়ামের আকার সবচেয়ে বেশি হবে এইখানে। ঠিক আছে, এরপরে হচ্ছে বুরন, এরপরে কার্বন। যদি ছোট থেকে বড় লিখতে চাও তাহলে কেমনে লিখবা? সবচেয়ে ছোট আকার কার্বনের। ঠিক আছে, এই যে ছোট ছোট এইদিকে যে কার্বন ছোট, এরপরে কে ছোট, এরপরে বুরন ছোট, এরপরে কে ছোট, এরপরে লিথিয়াম ছোট। এইভাবে এইভাবে ক্রম লিখলে হবে, এইভাবে ক্রম লিখলে হবে। যদি বলে তোমাকে ঊর্ধ্বক্রম থেকে অধক্রম অনুসারে সাজাও, অধক্রম মানে কি? বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। সো অধক্রম অনুসারে যদি বলে, অধক্রম মানে কি? আকার হচ্ছে বড় থেকে ছোট। সো অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। সো বড় থেকে আকার ছোট মানে কি? এই যে এইটা, সরি হ্যাঁ, লিথিয়াম সবচেয়ে বড়, এরপরে হচ্ছে বুরন, এরপরে কার্বন। এটা হচ্ছে অধক্রম, বড় থেকে ছোট। ঠিক আছে, ঊর্ধ্বক্রম কি? ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম যদি বলে ছোট থেকে বড় মানে কি? এই যে কার্বনের আকার সবচেয়ে ছোট, এই যে ছোটটা আগে দিছি, এরপরে এর চেয়ে বড়, এরপরে সবার চেয়ে বড় যেটা এটা। তো বুঝছো? এইবার যদি তোমাকে এইটা দেই আমি, ভাইয়া সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বুরন, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বুরন, কার্বন, এইগুলার হচ্ছে পারমাণবিক আকার কি হবে? তুমি আমাকে ইয়ে করো। সো এইগুলার ক্ষেত্রে দেখো যে একটা ঝামেলা সৃষ্টি হবে। কি ঝামেলা? বিকজ এগুলা কিন্তু একই পর্যায়ের না। কেন? বিকজ আমরা এটা দেখতেছি, দেখো যে ওয়েট, ওকে। সো এখানে দেখো ভালো করে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বুরন, কার্বন। তো তোমার এই যে সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে বুরন, এটা হচ্ছে কার্বন। তাহলে এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আর বুরন, কার্বন কি একই গ্রুপে আছে? একই গ্রুপে নাই। তাইলে তুমি এখন কেমনে করবা? আমি তোমাকে তো শিখেইছি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, বাট এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর বুরন, কার্বনের তুলনা করলে তো এরা একই গ্রুপে একই পর্যায়ে পাইতেছ না। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, বাট এগুলা যেহেতু একই পর্যায়ে নাই, তখন কি হবে? তখন তো এটা আনসার করতে পারবো না। তখন আমাদেরকে শিখতে হবে যে উপর থেকে নিচে গেলে কিরকম হয়।
একই পর্যায়ের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় না হ্রাস পায়। সো দেখো একই পর্যায়ের উপর থেকে নিচে আসো, ঠিক আছে, এটা হচ্ছে উপর, এটা হচ্ছে নিচ। নিচ বানান কিরকম রে? তাইলে হয়েছে? হয়েছে? ওকে ওকে। সো উপর থেকে যদি নিচে নামো ভাই, একই পর্যায়ের যদি উপর থেকে নিচে নামো, দেখছো উপর থেকে নিচে নামতেছি, তো উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। এটা মনে করো আমি বললাম, বইও লিখে আছে, তোমাকে বললাম ভাই মুখস্থ করো, তোমার তো আর কিছু করার নাই, মুখস্থই করতে হবে। উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, মুখস্থ করো। এটা মুখস্থ করলে হবে না, তোমাকে এটা বুঝতে হবে যে আকার কেন বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমি কি একই পর্যায়ের উপর থেকে নিচে বলতেছি, আল্লাহ মাফ করো ভাই, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, একই গ্রুপের উপর থেকে নিচে নামা যায়, পর্যায়ের উপর থেকে নিচে নামা যায় না, পর্যায়ের বাম থেকে ডানে যাওয়া যায়, বাট গ্রুপের উপর থেকে নিচে নামা যায়। এই যে দেখো এইটা হচ্ছে একটা গ্রুপ, এটা 1 নাম্বার গ্রুপ, কথার কথা, এটা একটা গ্রুপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। সো তুমি যদি একই গ্রুপের উপর থেকে নিচে নামো, ঠিক আছে, তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচে নামা লাগবে। সো আমি এই গ্রুপ দিয়ে দেখি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এগুলা দিয়ে মনে করো দেখি। সো একই গ্রুপের উপর থেকে নিচে নামবো, তো আমরা একটা গ্রুপ দিলাম হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে। তো এইগুলো আছে মনে করো, আমরা এগুলা দিয়ে একটু তুলনা করে দেখি কেন আকার বৃদ্ধি পায়। তো দেখো হাইড্রোজেন কত ভাই, হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, আমরা জানি, ঠিক আছে, বা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তাহলে হাইড্রোজেনের যদি চিত্রটা আঁকো, তাহলে এটার মধ্যে কিরকম আছে দেখো। ফার্স্ট অফ অল আমরা, এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওকে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, বুঝা গেছে হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এইবার এটা হচ্ছে হাইড্রোজেন। তো তুমি যদি লিথিয়ামে আসো, লিথিয়াম কিরকম, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো ভাইয়া, 1s2 2s1। তো এটাতে দেখতেছি আমরা শক্তিস্তর 2টা চলে আসতেছে। শক্তিস্তর 2টা মানে কি, এই যে এটা কি হয়েছে, আমরা রিপ্লেস করি, দেখো প্রথমটাকে যদি হচ্ছে আমরা নিউক্লিয়াস হিসেবে রাখি, তাহলে দেখো এটার এখন, এটা তো 3টা প্রোটন, 3টা, ঠিক আছে। সো আমি 3টা দিলাম, 3টা প্রোটন দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তিস্তর, প্রথম শক্তিস্তরে 2টা ইলেকট্রন আছে, দেখো লিথিয়ামের প্রথম শক্তিস্তরে 2টা ইলেকট্রন আছে। এরপরে দেখো তার এখানে দ্বিতীয় শক্তিস্তর চলে আসতেছে, মানে আরেকটা শক্তিস্তর চলে আসলো। তো আমি আরেকটা শক্তিস্তর দিলাম, আমি কি করলাম, আরেকটা শক্তিস্তর দিলাম, তো আরেকটা শক্তিস্তর দিলাম এখানে। তো এখন হচ্ছে আরেকটা শক্তিস্তরে আরেকটা ইলেকট্রন হবে, এই যে একটা ইলেকট্রন আছে, এটা কোন শক্তিস্তরে, দ্বিতীয় শক্তিস্তরে। তো যে কোনো জায়গায় এখানেও দিতে পারো, অথবা এখানে দিতে পারো, যে কোনো জায়গায় দিতে পারো। তো এখানে কাহিনী কি হইতেছে ভালো করে চিন্তা করে দেখো, এই দুইটার ক্ষেত্রে একটা তুলনা করো, এখানে কাহিনীটা এক্স্যাক্টলি কি হয়েছে। দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা যদি এটার কেন্দ্র হয়, ঠিক আছে, তখন শক্তিস্তর ছিল একটা, তাহলে এটার কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে এই যে শক্তিস্তরের যে দূরত্বটা, মনে করো এইটা একটা দূরত্ব, কথা এটা হচ্ছে মনে করো R1। এখানে মনে করো এইটার, এই নিউক্লিয়াসের কেন্দ্র থেকে এই যে দ্বিতীয় শক্তিস্তরের দূরত্ব, এটা যদি R2 হয়, কোনটা বেশি? অবশ্যই এটা বেশি, মানে শক্তিস্তর যত বাড়বে, নিউক্লিয়াস থেকে এই যে শেষ শক্তিস্তরের ইলেকট্রনের দূরত্ব তত বাড়বে, অবভিয়াসলি বাড়বে না। তো দেখো এখানে কি হইতেছে, উপর থেকে নিচে নামলে এটারও দেখো সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে, এইটারও সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে, দেখো এইটারও সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে, এটারও সর্বশেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে। তাহলে উপর থেকে নিচে নামলে কি হইতেছে, উপর থেকে নিচে নামলে আমার প্রত্যেক ক্ষেত্রে শক্তিস্তর একটা বৃদ্ধি পাইতেছে। দেখো এটাতে একটা শক্তিস্তর ছিল, এটাতে 2টা শক্তিস্তর হয়ে গেছে। সো প্রত্যেক ক্ষেত্রে শক্তিস্তর একটা বৃদ্ধি পাইতেছে, বাট শেষ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা সেম থাকতেছে না। এটারও শেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন, এটারও শেষ শক্তিস্তরে একটা ইলেকট্রন। তাহলে শক্তিস্তর যদি সবসময় বৃদ্ধি পায়, দেখো শক্তিস্তর যদি বৃদ্ধি পায়, দ্যাট মিনস কি পরমাণুর আকার এমনি বৃদ্ধি পাইতেছে। তাহলে শক্তিস্তর বৃদ্ধি পাইলে অবশ্যই দূরত্ব যদি বেড়ে যায়, তাহলে তো আমরা জানি দেখো
বল কেমনে বের করে, তুমি যে সাধারণ মনে করো অভিকর্ষ বলের যে সূত্রটা জানো, মহাকর্ষ বল বা যেটাই বলো বা অভিকর্ষ বল, জি ইন্টু m1 m2 y d স্কোয়ার এরকম থাকে না। মানে দেখো বল হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, বল কি ভাই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দেখছো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তোমার দূরত্ব যত বাড়বে বল তত কমবে। তো এখানে যে আকর্ষণ বল অবভিয়াসলি একটা পজিটিভ একটা নেগেটিভ আকর্ষণ বল, সো দূরত্ব যত বাড়বে কেন্দ্র থেকে এই কক্ষপথের দূরত্ব যত বাড়বে আকর্ষণ তত কমবে, ঠিক আছে। সো আমরা দেখতেছি উপর থেকে নিচে নামলে প্রতিবারই হচ্ছে কেন্দ্র থেকে এই কক্ষপথের দূরত্ব বা শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে এটার দূরত্ব বাড়তেছে, বাট নতুন কোনো ইলেকট্রন যুক্ত হইতেছে না, এটারও একটা। এজন্য উপর থেকে নিচে নামলে আমাদের কি হয়, ওই যে পরমাণুর আকার বৃদ্ধি পায়, দেখেই বুঝাইতেছে এটার আকার বৃদ্ধি পাইছে, ঠিক আছে। এজন্য উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। সো আমি পরে সোডিয়ামটা এঁকে দেখি, সোডিয়াম মনে করো আমি আঁকতেছি। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া, সোডিয়াম হচ্ছে 11 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে সোডিয়াম যদি আঁকো তাহলে সোডিয়ামের ফার্স্ট হচ্ছে আমরা নিউক্লিয়াসটা দিলাম, মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস। তো আমি একটা কি করছি হচ্ছে প্রোটন তো সবগুলা দিতে পারবো না, মনে করো আমি জাস্ট একটা দিয়ে দিছি, কারণ 11টা তো আমি দিতে পারবো না। যাই হোক তুমি বুঝে নিও যে 11টা আছে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে। তাহলে দেখো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা, 8টা। ইলেকট্রন আমি এইভাবে দিতেছি যাতে ইলেকট্রনটা নেগেটিভ বুঝতে পারো এই জন্য, ঠিক আছে। এবং তৃতীয় শক্তি স্তরে আছে একটা ইলেকট্রন। তো তুমি দেখো সোডিয়ামের ক্ষেত্রে এটা সোডিয়াম, তো সোডিয়ামের ক্ষেত্রে কি হয়েছে, এটারও শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, বাট এখন এটা শক্তি স্তর হয়ে গেছে 3টাতে, মিনস কেন্দ্র থেকে এই যে 3 নাম্বার শক্তি স্তরের যে দূরত্বটা, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে, বেশি না, মানে এখানে যে দূরত্ব ছিল এই দূরত্ব থেকে তো এই দূরত্বটা বেশি, দূরত্ব এমনি বৃদ্ধি পেয়েছে, মানে কক্ষপথের ব্যাসার্ধ বাড়তেছে, অটোমেটিক বাড়তেছে। বাট শেষ শক্তি স্তরে ইলেকট্রন একটাই থাকতেছে, ইলেকট্রন একটা থাকলে তো ওই যে আকর্ষণ বলের কোনো চেঞ্জ হইতেছে না, আকর্ষণ বল আরো কমতেছে, দূরত্ব বাড়তেছে, এজন্য উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, বুঝতে পারছো। তো এটার সংখ্যা কেমনে দিবা, সো লিখবা একই গ্রুপের উপর থেকে নিচে নামলে, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে প্রত্যেকবারই নতুন করে একটি শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু এর শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এজন্য উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, তাইলে এই যে এগুলার মধ্যে কোনটার আকার বেশি, অবশ্যই বুঝতেছো যে উপর থেকে নিচে নামলে যেটা সবচেয়ে নিচে আছে এটার আকার বেশি হয়। এখানে সবচেয়ে বেশি হচ্ছে পটাশিয়ামের আকার, এরপরে সোডিয়াম, এরপরে লিথিয়াম, এরপরে হাইড্রোজেন, ঠিক আছে। এরান খেয়ে আইছে, হ্যাঁ লাভলে কি তো ইয়ে করেনি, আল্লাহ জানে, বোর্ডটা সেট আপ না দিলে আমার বেশি বিপদে বলাই দিব। এই শুভ্রের খাজটা দিলে শিথিল, প্রত্যেকটা ক্লিপ আলাদা করে এখনই দিলে, হে ওয়েট করে শুভ্র, হ্যাঁ হ্যাঁ ওকে। এইবার তোমাকে আমি আর একটা গ্রুপ দিই, মনে করো এই যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা দিলাম। সো এগুলা তুমি দেখতেছো এগুলো হচ্ছে গ্রুপ 17, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ 17 মূল, ওগুলো হচ্ছে এইগুলা, এগুলো হচ্ছে গ্রুপ 17 মূল। তাহলে যদি বলে এগুলার মধ্যে আকারের ক্রম, মানে এগুলার ব্যাসার্ধের ক্রম কি, আকারের ক্রম কি হবে, অথবা এটার মধ্যে কোনটার আকার সবচেয়ে বেশি, এরকম যদি বলে কোনটার আকার সবচেয়ে বেশি, তাহলে দেখো আমরা জানি উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়, তাহলে সবচেয়ে নিচে যেটা আছে এটার আকার সবচেয়ে বেশি, তাহলে আয়োডিনের আকার সবচেয়ে বেশি। যদি আকারের ক্রম বলতে চাই তাহলে উপর থেকে নিচে নামলে আকার যেহেতু বৃদ্ধি পায়, তাহলে নিচে যেটা আছে ওটার আকার সবচেয়ে বেশি, এরপরে এর উপরেরটা,
এরপরে এর উপরেরটা, ঠিক আছে? আর সবার উপরে যেটা আছে এটার আকার সবচেয়ে কম, ঠিক আছে? সেই এটা হচ্ছে আকারের ক্রম, বুঝছি? সেমভাবে ভাই তোমাকে বলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলার আকারের ক্রম কী হবে? তো সেমভাবে সবচেয়ে নিচে আছে ক্যালসিয়াম, এগুলো হচ্ছে গ্রুপ 2 এর মূল, ভালো করে জানো। সবচেয়ে নিচে আছে ক্যালসিয়াম, এর আকার সবচেয়ে বেশি, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে বেরিলিয়াম, বুঝছি? ওকে, এইবার মিক্স করে যদি দে আমি তোমাকে ডিরেক্ট এইভাবে দিয়ে দিই। মনে করো ওকে, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে, এটা 3 নাম্বার পর্যায়ে, এটা 1 নাম্বার গ্রুপ, এটা 2 নাম্বার গ্রুপ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। আমি এক্স্যাক্টলি যেইভাবে বসানো উচিত ওইভাবেই এইগুলা বসাইছি, ঠিক আছে? এই যে যেইভাবে বসানো উচিত, এই যে লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম বসাইছি। এইবার এইগুলার যদি আকারের ক্রম করে, এইগুলার যদি আকারের ক্রম বলে, কেমনে কি করবা? আচ্ছা, এইবার তোমাকে একটা জিনিস দেখাই, দেখো, এটা দেখলে তুমি বুঝবা, ঠিক আছে? উপর থেকে নিচে নামলে, দেখো, উপর থেকে নিচে নামলে আমরা জানি কি হয়, আকার বাড়ে, বাম থেকে ডানে গেলে আকার কমে। সো এইবার যদি এইটা হয়, দেখো, এই যে 3 নাম্বার পর্যায়ে আছে, এই 3 নাম্বার পর্যায়ের সবচেয়ে আকার কম কোনটার, বা কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম? অবভিয়াসলি সবচেয়ে ডানে যেটা আছে, যে আর্গনের ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা হচ্ছে 3 নাম্বার পর্যায়ের সবচেয়ে ছোট মূল, 3 নাম্বার পর্যায়ের সবচেয়ে ছোট। ওকে, এবার হচ্ছে এর উপরের গুলার আকার, তুমি যদি এটার সাথে এটার আকার তুলনা করো, তাহলে অবভিয়াসলি এটা থেকে এটার আকার কম। মানে একই পর্যায়ের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, বাট নিচ থেকে উপরে গেলে তো আকার কমে, ঠিক আছে? তো তুমি এটা মনে করো, এই পর্যায়ের সবচেয়ে ছোট আকার হচ্ছে এইটার, এবং এই 2 নাম্বার পর্যায়ের সবচেয়ে বড় আকার হচ্ছে লিথিয়ামের, ঠিক আছে? বাট এটা মনে রাখবা যে উপর থেকে নিচে গেলে যে আকার বাড়ে, এখানের উপরের যতগুলা আছে প্রত্যেকটার আকার থেকে নিচের সবগুলা আকার বড় হবে। এটা এখানে সবচেয়ে ছোট না, সো এইটাও কিন্তু এটা থেকে বড় হবে, ঠিক আছে? এটা তো সবচেয়ে ছোট, এটাও কিন্তু উপরের যতগুলো আছে সবগুলা থেকে বড় হবে, এমনকি এইটা থেকেও বড় হবে। উপরের কিন্তু সবচেয়ে বড় এইটা, এই যে 2 নাম্বার পর্যায়ে সবচেয়ে বড় এইটা। তো 2 নাম্বার পর্যায়ে সবচেয়ে বড় যে মূল আছে ওইটা থেকেও 3 নাম্বার পর্যায়ে সবচেয়ে ছোট মূলের আকার বেশি হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার হইলে হয়েছে। তো এইগুলোর মধ্যে যদি আলোচনা করি, সো এইগুলোর মধ্যে যখন আকারের ক্রম বের করবা, তখন কেমনে বের করবা জিনিসটা আমি তোমাকে দেখাই, ট্রিক্স কেমনে ফলো করবা। ফার্স্টে তুমি এইটা দেখবা, প্রথমে হচ্ছে উপর আর নিচের ব্যাপারগুলা দেখবা। প্রথমে কি দেখবা? উপর আর নিচের ব্যাপারগুলা। তো এখানে দেখতেছি এই যে উপরে যে লিথিয়াম আর বেরিলিয়াম আছে উপরে, ঠিক আছে? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে নিচে, নিচে আছে না? ওকে, এই শিথিল, আমি যে ক্লাস নিতেছি এটা ভিডিও করে গ্রুপে দে, এই যে এটা দিয়ে কর। ওকে, সবচেয়ে প্রথমে কি করবা ভাইয়া? প্রথমে তোমার হিসাব হচ্ছে যে দেখবা এই উপর আর নিচের ক্রমটা দেখবা ফার্স্টেই, ঠিক আছে? তো দেখো, আমি দেখতেছি এই যে লিথিয়াম আর বেরিলিয়ামের নিচে হচ্ছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, মানে এই যে লিথিয়াম আর বেরিলিয়ামের নিচে আছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। তো তুমি প্রথমে হচ্ছে এই দুইটার মধ্যে দেখবে, যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে নিচে যেগুলো আছে ওগুলো, কারণ আমি দেখতেছি যে নিচে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে, দ্যাট মিনস সোডিয়াম আর ম্যাগনেসিয়াম যেটা আছে, এই সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার অবভিয়াসলি এই দুইটা থেকে বড় হবে। কেন? কারণ উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, যারাই নিচে আছে ওদের আকার উপরের গুলা থেকে বেশি। এখন আমরা এই দুইটার মধ্যে তুলনা করবো, আমরা এটা বুঝে গেছি যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটার আকার লিথিয়াম আর বেরিলিয়াম থেকে বেশি আছে, এটা বুঝে গেছি। এবার আর আমরা কি করবো? সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে তুলনা করবো। তাহলে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আমরা দেখতেছি 3 নাম্বার পর্যায়ের, দেখো 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে সোডিয়াম, 2 নাম্বার গ্রুপে ম্যাগনেসিয়াম। দ্যাট মিনস অবভিয়াসলি সোডিয়াম আছে বামে, ম্যাগনেসিয়াম আছে ডানে, আর বাম থেকে ডানে গেলে আকার কমে। কেন কমে এটা আমি তো অবভিয়াসলি বলে দিয়েছি তোমাকে কেন কমে। সো বাম থেকে ডানে গেলে আকার কমে, বাম থেকে ডানে গেলে কি হয়েছে ভাইয়া? আকার কমে, বাম থেকে ডানে গেলে আকার কমে। তাহলে এখানে
সোডিয়াম বামে আছে, ম্যাগনেসিয়াম ডানে আছে, তাহলে ম্যাগনেসিয়ামের আকার কম, সোডিয়ামের আকার বেশি। বামে যেটা আছে সেটার আকার বেশি, তাহলে সোডিয়ামের আকার ম্যাগনেসিয়াম থেকে বেশি। এইটা মানে এই তাদের দুইটার মধ্যে যে তুলনাটা, এটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। মানে তাদের দুইটার মধ্যে যে তুলনাটা আছে এটা আমি পেয়ে গেছি। এই যে 3 নম্বর পর্যায়ে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের আকার ম্যাগনেসিয়াম থেকে বেশি। এবার আমি কি দেখবো? এবার আমি দেখবো মানে এই পর্যায়ের কাজ শেষ, এর উপরের পর্যায়ে যাব। এই যে লিথিয়াম আর বেরিলিয়াম, এর উপরেরটাতে কি আছে? লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, ভালো করে বুঝো। তো এই যে লিথিয়াম আর বেরিলিয়াম, লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে দেখো লিথিয়াম আছে বামে, বেরিলিয়াম আছে ডানে, তাহলে বামে যেটা আছে ওইটার আকার বেশি, লিথিয়ামের আকার বেরিলিয়াম থেকে বেশি। তাহলে সামগ্রিক আকার যদি লিখতে চাও তাহলে কি হবে? ফার্স্ট অফ অল দেখো লিথিয়াম বেরিলিয়ামের দুইটার আকার থেকে এই দুইটার আকার বড় হবে, কারণ এই দুইটা নিচে আছে, মানে এই দুইটার আকার থেকে কিন্তু এই দুইটার আকার বড় হবে, অবভিয়াসলি বড় হবে, মানে এই দুইটা নিচে আছে। ঠিক আছে, এই যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের আকার যেটা সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, এটা তো পাইলাম। সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, এটা তো আমরা পাইছি, সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এইবার এই দুইটা থেকে তো এই দুইটার আকার ছোটো অবভিয়াসলি। তো তুমি ফার্স্টে এই যে বড় যেগুলো এগুলো লিখে ফেলছো, পরে এই ক্রমটা লিখে ফেলবা যে ম্যাগনেসিয়াম থেকে লিথিয়ামের আকার কম। ঠিক আছে, এই যে এটা পরে বেরিলিয়াম, এই যে এটা। তো এটা কি বুঝাইতেছে দেখো, সবচেয়ে বড় হচ্ছে সোডিয়াম, এরপরে ম্যাগনেসিয়াম, এরপরে লিথিয়াম, এরপর বেরিলিয়াম। কেমনে পাইছি? ফার্স্টে আমরা সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কমা বের করছি। সোডিয়াম আর ম্যাগনেসিয়াম দেখো এইভাবে করছি জিনিসটা, দেখো সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম তো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটা পাইছি, ভালো করে বুঝো। এইবার আমরা দেখতেছি যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এই দুইটা থেকেই বড়, মানে এই 2 নম্বর পর্যায়ে যেগুলাই আছে এই সবগুলো থেকে এই দুইটার আকার বড়, কারণ এগুলো নিচে আছে। ঠিক আছে, 2 নম্বর পর্যায়ে যারা যারা আছে, 2 নম্বর পর্যায়ে যারা যারা আছে এইগুলা থেকে দেখো, এইগুলা থেকে এটাই মুছে ফেলতেছি। ঠিক আছে, ওকে। সো এই দুইটা থেকে এই দুইটার আকার বড়। ঠিক আছে, এই যে এই দুইটা থেকে এই দুইটার আকার বড়, কজ এগুলো হচ্ছে 3 নম্বর পর্যায়ে, এটা 2 নম্বর পর্যায়ে, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এটা অবশ্যই তৃতীয় পর্যায়ে মৌলগুলার আকার দ্বিতীয় পর্যায়ে মৌলগুলার আকার থেকে বেশি। তো এরপরে তুমি তোমার মতো চিন্তা করো, সোডিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, ব্র্যাকেট তুলে ফেলো, যে এইভাবে লিথিয়াম হয়ে গেছে। বলে এটা কি বুঝতে পারছো? আর সংজ্ঞা তো আর দিতে পারবো, কজ আমি তোমাকে বুঝাইছি কেন আকার বৃদ্ধি পায়, কেন আকার হ্রাস পায়, মানে আমি তোমাকে একদম ডিটেলস এইভাবে ভেঙে ভেঙে বুঝাইছি। ঠিক আছে, দেখে দেখে বুঝাইছি। বাট ইলেকট্রনগুলো যে তোমাকে এইভাবেই দেওয়া লাগবে তা না, তুমি বোঝার সাথে তুমি এইভাবে দিলে হবে। লাইক মনে করো এটা নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি, ইলেকট্রনগুলোকে জাস্ট গুল গুল দিয়ে দিলেই হয়। ঠিক আছে, এইভাবে দিয়ে দিলেই হয়, অথবা অনেক ক্ষেত্রে ক্রসও দেয়। যাই হোক, এটা তোমার ব্যাপার, তুমি কেমনে দিবা তুমি জানো। ওকে, তাইলে হচ্ছে আমরা দেখি এখানে কোনো ম্যাথ আছে কিনা আমাদের। ম্যাথ না আর কি, মানে কোয়েশ্চেন সলভিং কোয়েশ্চেন। লিথিয়াম, ফ্রান্সিয়াম, স্ট্রনসিয়াম, স্ক্যান্ডিয়াম, ক্লোরিন, নিকেল, এই মৌলগুলার পারমাণবিক ব্যাসার্ধ ক্রমে সাজাও। পারমাণবিক ব্যাসার্ধ ক্রমে সাজাও কি আবার কোন কোন? একদম ছোট থেকে না, বড় থেকে ছোট। পরীক্ষার ক্ষেত্রে ক্রম বলতে এটাই বলে, বড় থেকে ছোট বলে। এজন্য আচ্ছা, ওকে। তাইলে ফার্স্ট অফ অল এই যে এখানে অনেকগুলো ফ্রান্সিয়ামও ঢুকাই দিছে, পরে স্ট্রনসিয়ামও ঢুকাই দিছে। ভাই বেশি হয়ে গেল না? এটা বেশি হয়ে গেছে, এটা হয় নাই। ফ্রান্সিয়াম স্ট্রনসিয়াম ওরা কেমনে জানবে বলো? তোমাকে আমি কোয়েশ্চেন সিলেক্ট করতে বলছি, তোমার কি এটা দিয়ে দেওয়া উচিত হয়েছে যে ফ্রান্সিয়াম এটা দিয়ে দেওয়া উচিত হয়েছে, এটা স্ট্রনসিয়াম দিয়ে দেওয়া হয়েছে, মানে একই গ্রুপে দিলে হয়তো ওরা আন্দাজ করে ফেলতে। বাট এটা পরীক্ষায় জীবনে আসবে না, মানে পৃথিবী উল্টে গেলেও এটা পরীক্ষায় আসবে না। আসবে ভাই, না এটা আসবে না, না এটা ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, স্ক্যান্ডিয়াম ঠিক আছে, ফ্রান্সিয়াম স্ট্রনসিয়াম ক্যান্সেল। তুমি মনে করো আর্সেনিক দিয়ে দিলা, হ্যাঁ ঝামেলা নেই, মানে এই 30-এর আশেপাশে রাখো। যদি মনে করো একই গ্রুপ দিয়ে দিতে শুধু 1 নম্বর গ্রুপ, তখন দিয়ে দাও রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঝামেলা নাই। বাট তুমি তো পুরো গেমটাই চেঞ্জ করে ফেলছো, মানে সবগুলাই দিছো, মানে এখান থেকে একটা এখান থেকে একটা দে। কোশ্চেন ভাই, আমি যদি মডেল টেস্টে কোশ্চেন বানাই না, সেম এই কাজ করব। আচ্ছা, সো আমি এটাকে ইয়ে করে ফেলি, লিথিয়াম, স্ক্যান্ডিয়াম, ক্লোরিন, নিকেল, তারপরে এখানে আরেকটা দিই, কিছু দিই, ম্যাগনেসিয়াম দিই। ঠিক আছে, আরো কয়েকটা দিই, বেরিলিয়াম, বেরিলিয়াম না, ব্রন দেন, নাইট্রোজেন দিই।
কার্বন হ্যাঁ কার্বন এতটুকু হয়েছে হয়েছে ক্যালসিয়াম দিলাম ভাই এখন এগুলার যদি আকার মানে এটা যে বুঝতে পারবে তার জন্য এই চ্যাপ্টার শেষ মানে এই আকারের ব্যাপারটা ক্লিয়ার ঠিক আছে ওকে তাইলে দেখো আমরা কি করব ফার্স্ট অফ অল তোমার কাজ এগুলা আসলে কোনটা কোন পর্যায়ে কোন গ্রুপে আছে ওইটা চিন্তা করতে হবে তো এখান থেকে আলাদা করে ফেলো প্রথমে দ্বিতীয় পর্যায়ে কোনগুলো আছে দেখো এই যে লিথিয়াম আছে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল তুমি চাইলে ইলেকট্রোবিন্যাস করে দেখতে পারো 1s2 2s1 এটা কিন্তু পরীক্ষায় আসবে না এত বেশি আসবে না বুঝছো 3-4টা দিয়ে আসবে বাট এতটা কেন করাইতেছি যাতে তুমি বুঝে ফেলো আর কি ব্যাপারটা কোনো যাতে ঝামেলা না থাকে সাউন্ড রেকর্ড হইতেছে আশা করি তো লিথিয়াম হচ্ছে 1s2 2s1 তো এটা দ্বিতীয় পর্যায়ের মৌল আমরা দেখলাম লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে ঠিক আছে আর দ্বিতীয় পর্যায়ে মৌল আছে নাইট্রোজেন এটা দ্বিতীয় পর্যায়ে কার্বন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ঠিক আছে তুমি হচ্ছে ইলেকট্রোবিন্যাস করে দেখো এবং লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এই পজিশনে আছে দ্বিতীয় পর্যায়ের 1 নাম্বার গ্রুপে নাইট্রোজেন আছে কত নাম্বার গ্রুপে এটাও যদি তুমি না পারো হিসাব করে বের করতে পারবা 1s2 2s2 নাইট্রোজেন তো 7 তাহলে 2p3 এটার গ্রুপ কত srp আছে এই যে দেখো পর্যায়ে 2 বাট গ্রুপ কত srp যেহেতু আছে তাহলে srp এর ইলেকট্রন যোগ করে আরো 10 যোগ করবা এটার গ্রুপ হচ্ছে 15 ঠিক আছে নাইট্রোজেনের গ্রুপ 15 আর কার্বনের যদি হিসাব করো 1s2 2s2 2p2 এটা হচ্ছে কার্বন কার্বন তো 6 না তাহলে কার্বনের গ্রুপ কত পাইতেছে গ্রুপ পাইতেছে এই যে এসএ যেটা পিএ যতটা সবগুলা যোগ করে আরো 10 যোগ এটা পাইলাম 14 ঠিক আছে বুঝতেছো আমরা কি পাইলাম আমরা কার্বনের গ্রুপ পাইলাম 14 ওকে তাহলে দেখো কার্বনের 14 নাইট্রোজেনের 15 তাহলে অবভিয়াসলি কার্বন আছে আগে নাইট্রোজেন আছে পরে এটা বুঝতে হবে তো কার্বন আগে আছে নাইট্রোজেন পরে আছে যেহেতু কার্বনের গ্রুপ 14 নাইট্রোজেনের গ্রুপ 15 তাহলে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আমরা একটু আন্দাজ অনুযায়ী এটা বলতে পারলাম যে এই যে বাম থেকে ডান তো চিনতে পারবো চিনতে পারছি ওকে সো এটা দ্বিতীয় পর্যায়ের মৌলের ঝামেলা শেষ এরপরে তুমি কি করবা এরপরে তুমি তৃতীয় পর্যায়ের মৌল কোনগুলো আছে আলাদা করো মানে তুমি দেখবা আর কি পর্যায়গুলো আলাদা করবা সেখানে ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের মৌল ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারবা না পারলে তো আর আমার কিছু করার নাই ক্লোরিনও তৃতীয় পর্যায়ের মৌল ঠিক আছে লাইক যদি ইলেকট্রন বিন্যাস করে দেখে ম্যাগনেসিয়াম কেমনে 12 1s2 2s2 2p6 3s2 এটা হচ্ছে ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে 2 নাম্বার গ্রুপে আছে হ্যাঁ সো তৃতীয় পর্যায়ের তুমি আলাদা আলাদা এখানে একসাথে না লেখো তৃতীয় পর্যায়ের মৌলগুলো লিখে মনে করো ম্যাগনেসিয়াম আছে 2 নাম্বার গ্রুপে ঠিক আছে আর ক্লোরিন যে 17 নাম্বার গ্রুপে আছে এটা তো আমরা এমনিই জানি সবাই জানে এটা বা ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারবে আর তো তৃতীয় পর্যায়ের মৌল নাই ম্যাগনেসিয়ামের পরে মানে এই যে ম্যাগনেসিয়ামের ডানেই ক্লোরিন আছে এটা বুঝতে অসুবিধা নাই ঠিক আছে তুমি আন্দাজে বুঝে ফেললেই হয়েছে ঠিক আছে প্রত্যেকটার পজিশন যদি না জানো বের করতে পারবে না এরপর দেখো স্ক্যান্ডিয়াম এগুলা তো প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস করা লাগতেছে তুমি করো একটা করে দেখাইতেছি বাকিগুলো আমি তোমাকে ইয়ে করে দেখাই যে নিকেল কত ভাই নিকেল 28 এটা ইলেকট্রন বিন্যাস যদি করে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 18টা হইলো এরপর আমরা জানি 4s2 হয় 20টা তারপর 28 হইতো তাহলে 3d8 ঠিক আছে এটা হচ্ছে নিকেলের ইলেকট্রন বিন্যাস তাহলে নিকেলের গ্রুপ পর্যায়ে হচ্ছে 4 এবার চতুর্থ পর্যায়ে চলে আসছে এই সবগুলা চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম নিকেল ক্যালসিয়াম নিকেলের পর্যায়ে 4 গ্রুপ কত দেখো এর শেষে s অরবিটাল আছে এর আগে d অরবিটাল আছে তাহলে s এর আর d এর ইলেকট্রন যোগ করলে গ্রুপ পাওয়া যায় দিলে গ্রুপ হচ্ছে 10 নিকেলের গ্রুপ 10 তুমি হিসাব করে দেখবা ক্যালসিয়ামের গ্রুপ হচ্ছে 2 ক্যালসিয়ামের গ্রুপ হচ্ছে 2 ঠিক আছে স্ক্যান্ডিয়ামের গ্রুপ হচ্ছে 3 স্ক্যান্ডিয়ামের গ্রুপ হচ্ছে 3 স্ক্যান্ডিয়ামের গ্রুপ 3 নিকেলের গ্রুপ 10 ক্যালসিয়ামের গ্রুপ 2 তাহলে বুঝো এই চতুর্থ পর্যায়ে মৌলগুলো অবস্থান কিরকম হবে ক্যালসিয়াম হবে এইখানে এই যে ক্যালসিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপ কথা বললো না তারপর হচ্ছে স্ক্যান্ডিয়াম 3 নাম্বার গ্রুপ তাহলে ক্যালসিয়ামের পরে হবে স্ক্যান্ডিয়াম ঠিক আছে আর নিকেল হচ্ছে 10 নাম্বার গ্রুপ তাহলে এগুলার পরে হবে নিকেল ঠিক আছে তো এই যে এগুলার মানে এক্সাক্ট পজিশনগুলো কোন জায়গায় বা কিভাবে হবে বাম ডানগুলো হচ্ছে আমরা এখন বুঝে ফেলছি এই বাম ডানগুলো বুঝে ফেললেই হয়েছে তোমাকে ইলেকট্রন বিন্যাস না করে বুঝে ফেললেই তো ভালো আমি তো ইলেকট্রন বিন্যাস না করে এইগুলো বুঝে ফেলতাম পর্যায় সারণীটা চোখ মুজলে বা হচ্ছে আমি মনে করি চোখ বন্ধ করলে পর্যায় সারণী আমার চোখের সামনে ভাসে ঠিক আছে তোমাদেরও বাসা লাগবে নাইলে এই যে ওরা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস বের করে এগুলা বের করা লাগে ও তো এটা হচ্ছে সলভ করতে করতে পুরো টাইম চলে যাবে
মানে তুমি ভাই চোখ বন্ধ করলে বাস্তবে পর্যায় সারণী তোমার সামনে ভাসবে, দেখবো পর্যায় সারণীর মৌলগুলো আর নড়তেছে, ঠিক আছে? এইটা যতক্ষণ না হইতেছে ততক্ষণ বুঝো তোমার পড়াশোনা বাকি আছে। এইবার দেখো তুমি একটা আন্দাজ একটা পজিশন পেয়ে গেছো যে বাম ডানগুলো বুঝে ফেলছো, তাহলে প্রথমেই তুমি কি করবা? প্রথমে সবচেয়ে নিচে যে গ্রুপটা আছে, সরি সবচেয়ে নিচের যে পর্যায়ে আছে ওই পর্যায়ে নিয়ে হচ্ছে শুরু করবা। দেখো সবচেয়ে নিচে আছে এই পর্যায়টা, সো এইগুলার হিসাব নিকাশ শুরু করি আমরা একটু, ঠিক আছে? সবচেয়ে নিচে আছে এই যে এগুলা ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, নিকেল। তো এই ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, নিকেলের তুমি হচ্ছে মনে করো কার আকার কীরকম হবে এটা ইয়ে করো। সো আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে বামে যেগুলো আছে ওইগুলোর আকার বেশি, তাহলে বুঝতেছি যে ক্যালসিয়াম এর আকার স্ক্যান্ডিয়াম থেকে বেশি। এইভাবে ক্যালসিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে স্ক্যান্ডিয়াম, এরপরে হচ্ছে নিকেল, ঠিক আছে? এটাই তো। তাহলে আমি চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো আছে, দেখো চতুর্থ পর্যায়ের মৌলগুলো যেগুলো আছে, ঠিক আছে? এখানে আমরা পাইলাম ক্যালসিয়ামের আকার স্ক্যান্ডিয়াম থেকে বেশি, স্ক্যান্ডিয়ামের আকার নিকেল থেকে বেশি, এই যে এটা পাইছি, ঠিক আছে? এরপরে এই পর্যায়ে শুধু ম্যাগনেসিয়াম আর ক্লোরিন আছে, তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে ম্যাগনেসিয়াম বামে, ক্লোরিন আছে ডানে, তাহলে অবভিয়াসলি ম্যাগনেসিয়ামের আকার ক্লোরিন থেকে বেশি। তাহলে 2 নম্বর পর্যায়ে হচ্ছে ম্যাগনেসিয়ামের আকার হচ্ছে ক্লোরিন থেকে বেশি, এটা পাইলাম। 2 নম্বর না, এটা 3 নম্বর পর্যায়ে। তো 2 নম্বর পর্যায়ে আছে লিথিয়াম, কার্বন আর কি বল নাইট্রোজেন। তো এখানে দেখতেছি আমরা লিথিয়ামই সবচেয়ে বামে আছে আর এগুলো ডানে আছে। তাহলে যে বাম ডান চিন্তা করলে দেখো যে সবচেয়ে বামে আছে তার আকার বেশি, এরপরে যেটা বামে আছে কার্বন এটার আকার বেশি, এরপরে যেটা আছে এটার আকার। তো এইটা হচ্ছে মনে করো দ্বিতীয় পর্যায়ে মৌলগুলার ইয়ে। তো এরপর তুমি ইজিলি ইয়ে করতে পারবা। আমরা জানি সবার নিচে যেইগুলো আছে, দেখো সবচেয়ে নিচে যেইগুলো আছে এইগুলার আকার বাকি সবগুলা থেকে বেশি। তো সবার নিচে যেইগুলো আছে এই যে সবগুলার আকার এই সবগুলা থেকে বেশি বাকি সবগুলা থেকে। তো সবার নিচে যে পর্যায়টা আছে এইটার সবগুলার আকার এর উপরে যে পর্যায় আছে ওইগুলা থেকে বেশি হবে, ঠিক আছে? সরি কি যে করলাম ভাই, ওকে। এই যে এই সবগুলার আকার আমার এগুলা থেকে বেশি, ঠিক আছে? এরপরে দেখো এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে, ঠিক আছে? তাহলে চতুর্থ পর্যায়ের সবগুলা মৌলের আকার তৃতীয় পর্যায়ের সবগুলা মৌল থেকে বেশি। তারপরে তৃতীয় পর্যায়ের মৌলের সবগুলার আকার আমার দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে এই যে এইগুলা থেকে বেশি। এতে তুমি আকারের ক্রম পেয়ে গেলা, ঠিক আছে? তোমার ব্র্যাকেট উঠাই দাও, ব্র্যাকেটের তো দরকার নাই, ঠিক আছে? এই যে এটাই আকারের ক্রম, ঠিক আছে? এটাই আকারের ক্রম, এটাই হচ্ছে আকারের ক্রম, এগুলো বুঝছো, ঠিক আছে? বুঝছি আকারের ক্রমটা কি হয়েছে দেখো। ওই যে এখন এইভাবেই দেখেই ইয়ে করে ফেলতে পারবো, দেখেই করে ফেলতে পারবো। লাইক সবচেয়ে নিচের গ্রুপে কি আছে এই যে এইগুলো আছে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, নিকেল। তাইলে এখানে সবচেয়ে বামে আছে ক্যালসিয়াম, সো ক্যালসিয়ামের আকার সবচেয়ে বেশি, এরপরে স্ক্যান্ডিয়াম, এরপরে নিকেল। এরপরে উপরের গ্রুপে যাবা, উপরের গ্রুপে সবচেয়ে বেশি আকার এই যে ম্যাগনেসিয়াম, তো গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, এরপরে ক্লোরিন। এরপরে এর উপরের পর্যায়ে যাবা, এর উপরের পর্যায়ে দেখো এটা বামে আছে, লিথিয়ামের আকার সবচেয়ে বড়, এরপরে কার্বন, এরপরে নাইট্রোজেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তো আকার নিয়ে আর আই থিঙ্ক কোনো ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? আর এদের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম কীরকম হবে, ওইটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আলোচনা করব আমরা হচ্ছে তোমার একটা স্টুডিও আপাতত। সো কালকে থেকে 2টা স্টুডিও হয়ে যাবে আর একটা স্মার্টবোর্ড কিনে ফেলছি আমরা এখন হচ্ছে বড়লোক হয়ে গেছি। তো এখানে তোমাদের হচ্ছে ইংলিশের টিচার এইসব বসে আছে, ক্লাস নেওয়ার জন্য অপেক্ষা করতেছে, আমি ওকে ছেড়ে জায়গা দিয়ে দিতেছি, ঠিক আছে? তো সমস্যা নেই, তোমরা এতটুকু করো, আমরা নেক্সট ক্লাসে এই বাকিগুলো কমপ্লিট করব, ঠিক আছে? আকারের এটা একটু ভালো করে বুঝাইতে হবে, এজন্য আপাতত ছেড়ে দিতেছি। বাট ওই যে আমাদের স্লাইডগুলো সব রেডি, চিন্তা করি না, আগামীকালকেই নেক্সট ক্লাস চলে আসবে, এটা শিওর থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাইলে আজকের ক্লাসটা এতটুকুই থাক, আমি স্লাইডটা সেভ করে রেখে দিই। যদি না আসে ভাই, হ্যাঁ যদি আগামীকাল ক্লাস না আসে, আসবে।